ভয়মুক্ত পরিবেশে বলুন, ভরসা নিয়ে বলুন। আছে কিছু সাজেশন, দপ্তরকে আরো স্মার্ট করতে চান, আরো প্রফিটেবল করতে চান, আরো আপনার গ্রাহক বন্ধু বানাতে চান। আপনাদের কোনো হ্যাজার্ডস আছে যেখানে আমাদের ক্যাবিনেট, ফিনান্স বা সিওমোতে পড়ে আছে যে সংস্কার করলে, যে সিদ্ধান্ত নিলে, যে মঞ্জুরি দিলে আপনাদের পক্ষে সুবিধা হবে, যেটা আপনাদের এই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের মধ্যে বা যে নিগমগুলো রয়েছে তার এখতিয়ারের মধ্যে নয়, যেটা রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এমন কোনো বিষয় আপনার যদি পেন্ডিং থাকে, পড়ে থাকে, এই সংক্রান্ত যে তথ্য মানে মাননীয় মন্ত্রীদ্বয় এবং মুখ্যমন্ত্রী নোটিশে আনা উচিত, এই রকম কিছু বিষয় থাকলে এক লাইনে বলতে পারেন, আমি শুনতে রাজি আছি। যদি না থাকে তাহলে আমি স্পিচ দেব। মাইক দেন না, হ্যান্ড মাইক, কর্ডলেস দেন, পরিচয় দিয়ে বলুন। স্যার, আমার নাম শৈবাল কান্তি দাস, আমি ডিপিএল দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। আমাদের স্যার অ্যাকচুয়ালি আমার যেটা নিবেদন, আমি খুব ছোট্ট করে বলছি, সেটা হচ্ছে যে এটা 1961 সালের কোম্পানি, আপনিও জানেন। এটা রিস্ট্রাকচারিং হয়েছে 1 জানুয়ারি 2019 সাল থেকে। কিন্তু যে কোনো কারণেই হোক এই সংস্থাটি এমনি খুব মানে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল অবস্থায় আছে, এটা আপনার সমস্তই জানা। এবং কিন্তু আমরা যখন রিস্ট্রাকচারিং হয়েছে ওই সময় কিন্তু এই কোম্পানিটি সরকারি সহায়তাটা প্রায় পাইনি বললেই চলে। মানে আমরা সরকারের থেকে এখন এতদিনে ক্যাশ ফ্লো বলতে আমরা শুধু পেয়েছি 300 কোটি টাকার একটা ইন্টারেস্ট ফ্রি লোন পেয়েছি, এছাড়া কিন্তু এ ব্যতি রেখে কিন্তু আমরা কিছু পাইনি। এবারে আপনাকে একটা জিনিস আপনার নজরে আনতে চাইবো, সেটা হচ্ছে সংস্থাটি যেভাবে চলতো গত 2 বছরে কিন্তু মানে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, প্ল্যান্ট লোড ফ্যাক্টর এর আগে 50%-এ চলতো, গত 2 বছরে 80% প্ল্যান্ট লোড ফ্যাক্টরে চলছে। আমার মনে হয় এইটুকু বলেই আমার থেমে যাওয়া উচিত। কিন্তু এটার জন্য আমাদের একটু অর্থনৈতিক একটু সাহায্য দরকার। আমাদের স্যার 2-3টে প্রপোজাল দেওয়া আছে অলরেডি, এইগুলোকে আপনি যদি দেখেন, আমি আর এগুলো বিস্তারিত বলছি না, তাহলে দেওয়া আছে মানে কোথায় দেওয়া আছে? স্যার, যেটা হয়ে এইখানে ডিপিএল এর প্রায় 1,200 কোটি টাকা লোন ছিল যখন দুটো ইউনিট তৈরি হয়েছিল। সেই লোনটা পরিশোধ করবার স্যার WBIDFC থেকে লোন নেওয়া আছে, তাতে লোনের জন্য মাসে মানে লোনের ক্যাপিটাল দিতে চলে যাচ্ছে 20 কোটি আর ইন্টারেস্ট দিতে চলে যাচ্ছে 17 কোটি। সরকারের কাছে কি প্রপোজাল আপনারা পাঠিয়েছেন? আমরা প্রপোজালটা দিয়েছি স্যার, যে যদি এই IDFC তার কাছ থেকে লোনটা মানে অফ করে দিয়ে যদি পুরো টাকাটা রাজ্য সরকার দিয়ে দেয়, তাহলে সুদটা দিতে হয় না, আমরা প্রিন্সিপালটা ফেরত করে দেবো। সুদের ভারতী বোঝাটা চলে গেলে সংস্থা ঘুরে দাঁড়াতে মানে সুবিধা হবে। এটা ফিনান্স ডিপার্টমেন্টে সকলে জানে, আমি মানে আগেও দিয়েছি, আবার দিন দুয়েক আগেও দিয়েছি। এটা একটু পজিটিভলি সুন্দর করে নোট বানিয়ে MOS কে একটা কপি দেন, আর আমার এখানে যিনি OSD আছেন, ঠিক স্যার, রণজয়, ঠিক আছে, ঠিক আছে, রাইট স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আমাদের এমডি সাহেব, আমাদের এমডি সাহেব যেখান থেকে বললেন আমি সেইখানেরই জেনারেল ম্যানেজার। একই ইস্যুতে দুবার বলে। একটু ইস্যু নয় স্যার, আমার একটা অন্য ইস্যু আছে, যে স্যার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে শ্রমিক এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন স্যার, ওই নিয়ে ইউনিয়ন এবং ম্যানেজমেন্টের একটা যদি ইউনিফাইড কোড তৈরি করে দেওয়া যায়, সেরকম কিছু, যেখানে কিভাবে আমরা সম্পর্ক কীভাবে ঠিক রাখবো, সেইভাবে যদি একটা ইউনিফাইড কোড করে দেওয়া হয়, তাহলে শিল্প আরও ভালো চলবে বলে আমার মনে হয়। ইউনিফাইড কোডটা কি স্যার? মানে একটা গ্রিভেন্স রিড্রেসাল কমিটি বা কোয়ালিটি মানে ম্যানেজমেন্ট রিড্রেসাল কমিটি হোয়াট ফর দ্য বেটার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন স্যার। শ্রমিক এবং ম্যানেজমেন্টের সঙ্গে ইউনিয়নের সাথে সম্পর্ক যদি ভালো। শ্রমিক কি থার্ড পার্টি? না স্যার, ডাইরেক্ট এমপ্লয়ি স্যার, অর্গানাইজেশনের ডাইরেক্ট এমপ্লয়ি। হ্যাঁ স্যার। প্রিন্সিপাল এমপ্লয়ার কি আমরা সরকার? স্যার, কিছু আমরাও আছি, কিছু কন্ট্রাক্ট লেবারও আছে স্যার। না, এটা লেবার ডিপার্টমেন্টের কাজ। দেখুন আচ্ছা স্যার, লেবার আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাজার্ডস থাকলে আমাকে বলবেন, আমি করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। যেটা লেবার ডিপার্টমেন্টের কাজ সেটা আমি করতে পারবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
তাহলে আমি বলিনি, আপনি বলবেন কিছু? স্যার নমস্কার স্যার, অনেক ধন্যবাদ জানাই এই সুযোগটি পাওয়ার জন্য। আমি জয়ন্ত বিশুই, জেনারেল ম্যানেজার মাইন্স, ডিপিএল। আমি মাইন্সে যে আমাদের টোটাল ক্যাপাসিটি আছে পিআরসি, সেটা হলো 1 মিলিয়ন টন এবং আমরা সেটা অ্যাচিভ করছি। কিন্তু এখানে আমাদের কয়েকটি প্রজেক্ট চলছে, যেমন আমরা 2টো গ্রামের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম নিয়েছি, আর মাইন বাউন্ডারির মধ্যে দিয়ে একটি স্টেট হাইওয়ে 9 গেছে, তার 3 কিলোমিটার রাস্তা আমরা ডাইভারশন করছি। তো এই ডাইভারশন করতে গিয়ে আমাদের মোর দেন 90% ল্যান্ড পেয়ে গেছি, আমরা কিনতে পেরেছি, কারণ রায়তি ল্যান্ড আছে এগুলো ম্যাক্সিমাম, এবং সেখান থেকে বা গভর্নমেন্ট ল্যান্ড যা ছিল সেগুলো তো আমাদের প্রবলেম কিছু নেই। কিন্তু মিনিমাম একটা পোর্শন, সে 1.124 একর মতো ল্যান্ড আছে যেগুলো আমরা রায়তিরা দিতে চাইছে না, তার কারণ আমাদের সরকারভাবে যা রেট আছে সে রেটে তারা ইন্টারেস্টেড হচ্ছে না। আমার এখানে প্রপোজাল একটা আছে, আমি এটা বলতে চাইছি, যদি অ্যাকুইজিশনের মাধ্যমে এই সমস্ত বড় প্রজেক্টে যদি আমরা জমি নিতে পারি, তাহলে মনে হয় এই কাজগুলি খুব সত্বর শেষ করতে পারবো এবং আমাদের মাইন্ডসের প্রোগ্রেসটাও খুব সহজে হতে পারে। ধন্যবাদ স্যার। পিডব্লিউডি খুব ভালো করে দিয়েছে, সামান্য একটা পোর্শন বাকি। না না, আমাদের অ্যাকুইজিশন যেটা লেফট ফ্রন্টের ওইসব ভুল নীতিতে যাবেন না। আমরা ল্যান্ড পারচেজ পলিসি করে নিতে পারি, ল্যান্ড পারচেজ আমরা করে নিতে পারি। এটা আপনি করুন, মিস্টার সুরেন্দ্র গুপ্তা আছেন, ল্যান্ড সেক্রেটারিকে বলুন। আমরা এই 2013 সালের ল্যান্ড পারচেজে ঢুকে গেছি, সবাই মানে ভালো রেটের জমি দিয়ে দিচ্ছে, এবং সেক্ষেত্রে এডিএসআর এর রেট মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেটা ক্রেতা বিক্রেতার মধ্যে নেগোশিয়েট করেই আমরা প্রচুর ইন্ডাস্ট্রিকে দিতে পারছি এখন। ডাইরেক্ট ল্যান্ড পারচেজ 2013 আইন, যেটা আগের সরকার অ্যাকসেপ্ট করেনি, আমরা অ্যাকসেপ্ট করেছি। বিদ্যুৎ ভবনের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ প্রহরী অ্যাপ উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ চুরি আর কোনোভাবেই নয়, এবার বিদ্যুৎ চুরি রুখতে অ্যাপ, বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু রাজ্য সরকারের। আমরা যে খবরের দিকে এবার নজর রাখবো, সিকিমের নামচিতে টানেল ধসে মৃত 10। নির্মীয়মান টানেলে ধস, বিষাক্ত গ্যাস লিক। সামারদুংয়ে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে এই ধস। নির্মীয়মান টানেলের ভেতর আটকে আরো শ্রমিক। বিষাক্ত মিথেন গ্যাসে অসুস্থ উদ্ধারকারী দলের সদস্যরাও। উদ্ধার কাজে ইতিমধ্যে এনডিআরএফ, এসডিআরএফ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং পৌঁছে গিয়েছেন। কি অবস্থা সেখানকার, কিভাবে এই বিপর্যয়, জানাবেন আরো বিস্তারিত। প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে গতকাল বিকেলের এই ঘটনা, নির্মীয়মান যে এনএইচপিসি টানেল, সেখানে আচমকা ধস নামে, যেহেতু পাহাড় ধরে বৃষ্টি হচ্ছে এবং মিথেন গ্যাস লিক করে, এবং তার জেরেই বড়সড় বিপর্যয় নেমে আসে। সেই সময় আমরা যেটা এনএইচপিসি সূত্রে জানতে পারি, 27 জন শ্রমিক সহ 27 জন সে সময় সেই টানেলের ভিতরে ছিল, যার মধ্যে ইঞ্জিনিয়ার এবং এনএইচপিসি আধিকারিকরাও ছিলেন। এখনো সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়। একযোগে এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ, দমকল কর্মীরা একযোগে উদ্ধার কাজ শুরু করে। ইতিমধ্যেই 10 জনের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং গোটা ঘটনার খবর পেয়ে শোকবার্তা পাঠিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, এবং তিনি ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে এনএইচপিসি আধিকারিকের সঙ্গে কথা বলে গোটা ঘটনার তদন্ত করা হবে বলে জানানো হয়েছে এনএইচপিসির পক্ষ থেকে। এবং এখনো কিন্তু এই বিষাক্ত গ্যাসে আটকে রয়েছেন বেশ কিছু শ্রমিক, তাদের উদ্ধার কাজ দ্রুতভাবে চালানো হচ্ছে, এবং উদ্ধার কর্মীরাও কিন্তু এই বিষাক্ত গ্যাসের এই বিপর্যয়ের কারণ কি জানা যাচ্ছে?
আচমকা ধস নামা টানেলের ভিতর, যেহেতু এটা এনএসপিসির 6 নম্বর প্রজেক্টের কাজ চলছে জলবিদ্যুৎ প্রকল্পে, এবং বৃষ্টির জেরে আচমকা ধস নামে এবং ধস নামার জেরেই কিন্তু মিথেন গ্যাস লিক করে যায় এবং তাতেই বড়সড় বিপর্যয় নেমে আসে। এখনো প্রচুর শ্রমিক এবং এনএসপিসির ইঞ্জিনিয়ার এবং কর্তারা আটকে রয়েছেন, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইতিমধ্যেই দ্রুতভাবে কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে। একদিকে ইন্ডিয়ার জওয়ানরা, এসডিআর এর জওয়ানরা, সেই সঙ্গে সিকিম পুলিশ এবং দমকল কর্মীরা যৌথভাবে তারা এই উদ্ধার কাজ শুরু করেছে। এবং যেহেতু সন্ধ্যের পর উদ্ধার কাজ কিছুটা থমকে যাবে, তাই এখনো পর্যন্ত যতটা এবং সিকিমের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে তদন্তে আরো গতি আনার কথা তিনি ঘোষণা করেছেন এবং মৃতদের পরিবার কিছু 4 লাখ এবং যারা অসুস্থ হয়েছেন তাদেরকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছেন। এবং এনএসপিসি গোটা বিষয়টি তারা কতজন এখনো আটকে থাকতে পারে বলে জানা যাচ্ছে? তাও এখন যেটা জানা যাচ্ছে যে যেহেতু 27 জন ওখানে ছিলেন সেই সময় যখন এই দুর্ঘটনা ঘটে, সেই সময় 27 জন ছিলেন এনএসপিসির ইঞ্জিনিয়ার এবং আধিকারিক সহ শ্রমিক মিলে 27 জন ছিলেন। এখনো পর্যন্ত 10 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আশা করা যেটা আশঙ্কা যে বাকিরাও আটকে থাকতে পারেন এবং বেশ কয়েকজনকে কিন্তু উদ্ধার করে ইতিমধ্যেই ব্যাংকক হাসপাতাল নিয়ে আসা হয়েছে এবং এখনো প্রায় 10 থেকে 12 জনের মতো আটকে রয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানানো হচ্ছে। এবং গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখতে সিকিম প্রশাসন। বেশ, সোমবার নামচির সামারদুং এলাকায় তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গেই ধস নামে। ভিতরে কয়েকজন আটকে পড়েন, বেশ কয়েকজন শ্রমিক এখনো আটকে রয়েছেন। ধসের জেরে সুড়ঙ্গের যে মুখ তা বন্ধ হয়ে যায়, ফলে ভিতরে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে সুড়ঙ্গের ভিতর থেকে হঠাৎই বিকট শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে ধস নেমে সুড়ঙ্গ মুখ অবরুদ্ধ হয়ে পড়ে। এরপরেই সেখানে বিষাক্ত মিথেন গ্যাস লিক হতে শুরু করে, যা উদ্ধারের জন্য এখনো পর্যন্ত সবচেয়ে বড় বাধা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ এবং দমকলের একাধিক দল। নামচির জেলা শাসক তিনি জানিয়েছেন পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে প্রাথমিক পর্যায়ে সুরক্ষা সরঞ্জাম ছাড়াই সুড়ঙ্গে ঢোকার চেষ্টা করলে উদ্ধারকারী দলেরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বিশেষ সুরক্ষা সরঞ্জাম নিয়ে এনডিআরএফ এর দ্বিতীয় দল সুড়ঙ্গের ভিতর প্রবেশ করে এবং উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। এগুলো কিছুই থাকে না 24/7। এই দপ্তরের সিরিয়াসনেস এবং সিনসিয়ারিটি, এই দুটো ওয়ার্ড এই দপ্তরের ক্ষেত্রে ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। শুধু তাই নয়, একটু আধটু স্লিপ হলে অনেক ধরনের বড় দুর্ঘটনাও ঘটতে পারে, যে ক্ষেত্রে আধিকারিক ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমগ্র সরকার তার ব্যবস্থা, তার ছবি, তার ইমেজ, তার কর্মকুশলতা, তার কর্মদক্ষতার ক্ষেত্রেও প্রশ্নচিহ্ন দেখা দিতে পারে। এই রকম একটি দপ্তর, সেই দপ্তর চালানোর ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকাকে আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই দপ্তর চালানোর ক্ষেত্রে আমার দীর্ঘদিনের জনপ্রতিনিধির অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পরিকাঠামো। দ্বিতীয় যেটা দরকার হচ্ছে দক্ষ কর্মী বাহিনী। তৃতীয় যেটা দরকার হচ্ছে আপনার সাপ্লাই চেন, প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন। চতুর্থ যেটা দরকার হচ্ছে ত্রিস্তরে যে ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, ডোমেস্টিক, এই ত্রিস্তরে
আমাদের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক রূপরেখা। আমরা যেমন ইন্ডাস্ট্রিকে উৎসাহিত করব, আমরা যেমন কমার্শিয়ালি আমাদের বিদ্যুতের ব্যবহার বা খরচকে বাণিজ্যিকভাবে আমরা গাণিতিক হিসাব করব, একইভাবে ডোমেস্টিকের ক্ষেত্রে আমরা অর্থ থেকেও পরিষেবার দায়বদ্ধতাকে অগ্রাধিকার দেব। আমি খুশি আমাদের যে 3টি নিগম এখানে রয়েছে, সেই 3টি নিগমই কম বেশি প্রফিট মেকিং কনসার্ন। তার ফলে আজকে তারা 2% CSR এর কাজ করতে পারছে। আজকে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মস্থান, জন্মভিটা সিমলা, সেখানে আপনারা 5 কোটি টাকা দিতে পারলেন নিগমের পক্ষ থেকে। আপনারা প্রফিট করেছিলেন বলে, আপনার CSR এর যে ইয়ারমার্ক করা বাজেট, সেই বাজেটে প্রভিশন ছিল বলেই দিতে পারলেন। এটা দরকার, কারণ ওটা কেবলমাত্র একটা বাড়ি নয়, ওখানে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছেন। আমি ক্লাস 11-এ যখন পড়ি, অর্থাৎ 1989 থেকে 12ই জানুয়ারি ওখানে আসি, এবং এর আগে আমি HRBC চেয়ারম্যান যখন ছিলাম তখন ভারত সরকার ওখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র করে দিয়েছে। 4 কোটি টাকা ব্যয়, 3 কোটি টাকা ভারত সরকার দিয়েছিল, আমি 1 কোটি টাকা HRBCর ফান্ড থেকে দিয়েছিলাম। অর্থাৎ এই ধরনের ভালো কাজ আপনারা করতে পারছেন, আপনারা প্রফিট মেকিং কনসার্ন বলে। আমি আপনাদের বলবো, যেখানে যেখানে সাবস্টেশন করা দরকার, পেন্ডিং রয়েছে, দ্রুততার সঙ্গে পরিকল্পনা করুন। যা আছে তাকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে, নতুন সাবস্টেশন বাড়াতে হবে। এর ফলে এমনি এই রাজ্যের শিল্পে অনেক দিন ধরেই খরা চলছে, বিদ্যুৎ উদ্বৃত্ত। এই উদ্বৃত্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও সাবস্টেশনগুলি ঠিকঠাক মতো জমি কেনা যায়নি, জমি পাওয়া যায়নি, সরকারের অন্য দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করা যায়নি। এর ফলে লো ভোল্টেজের সমস্যা, কোথাও কোথাও 4 ঘন্টা 6 ঘন্টা রাজ্যে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও লোডশেডিং নামক বাম জমানার পুরনো একটি শব্দ এখনো কোথাও কোথাও উচ্চারিত হচ্ছে। এটা সরকারের পক্ষে ভালো নয়। সরকার কে চালাচ্ছে, কারা চালাচ্ছেন বড় কথা নয়, বিদ্যুৎ দপ্তর কেমন চলছে এটাই বড় কথা, এবং তার দায়িত্ব আপনাদের। চেয়ারটা তো একই, ব্যক্তির পরিবর্তন হয়, রঙের পরিবর্তন হয়, বিচারধারার পরিবর্তন হয়। ভারতবর্ষের সুমহান গণতান্ত্রিক ব্যবস্থা এটা আছে, কিন্তু এই দপ্তরকে নিজের পরিবারের মতো আপনারা ভালোবাসেন, তাই সাবস্টেশনগুলো তৈরি করা দরকার। এবং নিচের তলায় যেখানে যেখানে আমাদের সেই PDCL এর হোক বা ডিস্ট্রিবিউশন সেন্টার হোক, অনেক রিমোট জায়গায় আছে, সেখানে যে কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা
তারা থাকেন তাদের আবাসের প্রতিও যত্ন দপ্তরকে নেওয়া উচিত। তারা কিভাবে আসছেন, কিভাবে থাকছেন ঝড় ঝড়ের মধ্যে, তাদের বিষয়গুলোকে দপ্তরকে দেখা উচিত। এইভাবে একেবারে মাইক্রো লেভেলে কোথায় কোথায় কি করা দরকার এই বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়েছে। এর সাথে সাথে ভারতবর্ষে সবচেয়ে কম মনে হয় সিটিতে যেখানে আন্ডারগ্রাউন্ড কেবল আছে, এটা পশ্চিমবঙ্গে। আমরা এটা নজর দিইনি। এটা শুধু বিদ্যুৎ দপ্তরের কাজ নয়, ভারত সরকারের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির সঙ্গেও করা যেতে পারে। একটা বিরাট অঙ্কের টাকা পড়ে রয়েছে, পুরো টাকা ওরা দেয় না। কিছু টাকা সফট লোন নিতে হয় আর ভারত সরকার কিছু টাকা দেয়। তা আমাদের পর্যটন কেন্দ্রগুলো এবং বড় সিটি কর্পোরেশনগুলো সেই সব জায়গায় আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ আরো কত বেশি করে করা যায় সে পরিকল্পনারও দপ্তরে নেওয়া উচিত। এবং সবসময় পরিকল্পনা 5 বছরের নেওয়ার কোনো দরকার নেই। এই অর্থবর্ষে আমি কতগুলো কাজ নিতে পারবো, কতগুলো কাজ করতে পারবো, এক্ষেত্রেও আমাদের যে পুরনো তৈরি কাজকে আপগ্রেড করব, তার প্রয়োজনীয় অনেক দিন, বছরের পর বছর হয়ে গেছে, তাকে সুন্দর করে রিনোভেশন করব, রিপেয়ারিং করব, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে উন্নয়ন একটা কন্টিনিউয়াস প্রসেস। 11 সালে যারা ছেড়ে দিয়ে গেলেন তারাও কিছু কাজ করতে করতে ছেড়ে দিয়ে গেছেন। এই 15 বছর যারা ছিলেন তারাও হয়তো কিছু কাজ করতে করতে হাফ ডান করে ছেড়ে দিয়ে চলে গেছেন। তাদের নীতিতে ভাতা দেওয়াটা প্রায়োরিটি ছিল। তাই এই ধরনের অনেক দপ্তরই ওভারলুক হয়েছে। পিডব্লিউডি, ইরিগেশন, পাওয়ার, হর্টিকালচার, ফুড প্রসেসিং, ফরেস্ট, ফিশারিজ, অসংখ্য দপ্তর ওভারলুক হয়েছে। তার ফলে ওই হাফ ডান হয়ে যে কাজগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ করা আমার সেকেন্ড প্রায়োরিটি। থার্ড প্রায়োরিটি, আমি ডিসেম্বরের মধ্যে কোন কাজগুলো করব তার ডিপিআর বানানো, আরএফপি তৈরি করা, টেন্ডারে একদম ট্রান্সপারেন্ট টেন্ডারে চলে যাওয়া, টেকনিক্যাল বিট কোয়ালিফাই করলে ফিনান্সিয়াল বিট খোলা। এই বিষয়গুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে, নতুন ব্যবস্থার ক্ষেত্রে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এবং বাজেটে যে অর্থ আমাদের দেওয়া হয়েছে সেই অর্থ আপনারা যখন যখন যেমন চাইবেন পেয়ে যাবেন। ফাইল আমার মাধ্যমে যাবে এমওএস হয়ে, আমি সেটা দিয়ে দেব। আপনার কাছে এক্ষুনি যে ফান্ড আছে তার ইউটিলাইজেশনটাও আপনাকে আগে দিতে হবে। এর সাথে বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ারের পোস্ট ফাঁকা, থার্ড পার্টি দিয়ে বিদ্যুৎ দপ্তর চলছে। এখানে হাই স্কিল্ড এবং সেমি স্কিল্ড আমাদের মেধাযুক্ত ইঞ্জিনিয়ার দরকার। গত বছর পর্যন্ত পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে 30% বেশি অ্যাডমিশন নেয়নি, মুখ ঘুরিয়ে নিয়েছিল। কেন জানি না, এই সরকার আসার পরে এইচএস এর রেজাল্ট বেরিয়েছে এবং এইচএস এর রেজাল্ট বেরোনোর পরে 3 দিনের মধ্যে আমরা অ্যাডমিশন শুরু করেছি।
এবারে পশ্চিমবঙ্গে আপনাদেরও ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে কোলাঘাটে। আপনারা ডাটা দেখবেন, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছিলাম, 100% ইঞ্জিনিয়ারিং এর সিট ফিল আপ হয়ে গেছে। তার মানে সবাই ভাবছে যে এরা নিয়োগ টিয়োগ করবে। এবারে বাবা মারাই তো উৎসাহিত করেন। এর আগে বাবা মারা বলতো বেশি পড়ে লাভ নেই, রিড অ্যান্ড রাইট, 10 পর্যন্ত পড়ে, কারণ খরচ আছে তো। একটা মোটা বই কিনতে গেলে তো 500 টাকা লাগে, একটা ভালো ল্যাপটপ কিনতে গেলে 35-40 হাজার টাকা লাগে, একটা ট্যাব কিনতে গেলে 14,000 টাকা মিনিমাম লাগে। তো সব করে কি হবে, ইনভেস্ট করে, তারপরে সেমিস্টারের টাকা ইত্যাদি ইত্যাদি। তা হয়েছে, এর ফলে এরা যে এবছর ভর্তি হয়েছে এবছরে ইঞ্জিনিয়ারিং চাকরি পাবে তা নয়, কোর্স কমপ্লিট করতে হবে। আমরা চাই আপনাদের ভ্যাকেন্সিও যে আছে সেটা করতে। একটা আন্ডার প্রসেস আছে, আমি এই পদ্ধতি সমর্থন করি না যেটা ডিপার্টমেন্ট রিক্রুট করছে। এটা 100% ফেয়ার হতে পারে না। মন্ত্রীদের ইন্টারভেনশন ছিল। আপনি যদি এই পদ্ধতিতে চালান, আমি জানি না আমার দপ্তর থেকেও ইন্টারভেনশন হয়ে যেতে পারে। এমন কেউ এসে রিকোয়েস্ট করলো একটু দেখে নেন তো, মন্ত্রী দেখে নিতে বলা মানেই তো অর্ডার। আপনাদের যা আন্ডার প্রসেস আছে রিক্রুটমেন্ট চলুক, আমি পরের আন্ডার রিক্রুটমেন্ট পুরোটা বের করে পিএসসিতে দিয়ে দেবো। কারণ আমি ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে খুব বদনাম হয়ে গেছে রাজ্যের। এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম সব মিলিয়ে ভীষণ বদনাম হয়ে গেছে। আপনি তো আফটার অল বাঙালি, বাঙালির মেধা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। আপনি কেন ঢুকবেন? আমি তো অ্যাটেন্ডেন্ট পাই, অ্যাটেন্ডেন্টে ঢোকাবো আমার পছন্দের কোনো লোক বা কোনো সহযোগী থাকলে। আমি কেন ইঞ্জিনিয়ারিং এই হাই স্কিল্ড লোকজনে কেন ইন্টারফেয়ার করব? আপনারা শুনলে খুশি হবেন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, আন্ডার প্রসেস পিএসসি, কোনো পলিটিক্যাল লোক থাকবে না। এসএসসি থেকে সিএসসি থেকে হাঁটিয়ে দিয়েছে, দূষণ নারিয়ালা চেয়ারম্যান হয়েছে স্কুল সার্ভিস কমিশনে। পিএসসিও তাই করব, কিন্তু যেটা প্রসেসে আছে শান্তনুবাবু বলেছিল আমি ওটা করে নিতে বলছি। ওটা নিয়ে আর এক্ষুনি আর কিছু বলছি না। তো পরে আমি একদম মেধাযুক্ত লোকজনকে এখানে ইনভাইট করব। দপ্তরটাকে ভালো বানাতে হবে। হিউম্যান রিসোর্স সবচেয়ে বড় জিনিস একটা দপ্তরের এবং একটা পরিষেবার ক্ষেত্রে। এবং আপনারা অনেকে অনেক দিন এক জায়গায় রয়ে গেছেন, ট্রান্সফার পলিসি থাকা উচিত। আমি লিস্ট করতে বলেছি, 3 বছরের বেশি থাকলে, যাদের 1 বছর রিটায়ারমেন্টে বাকি আছে আমি টাচ করব না। কিন্তু 3 বছরের বেশি যারা আছেন একটু ভাবতে হবে। এক্সেপশন থাকবে, কেউ পেশেন্ট থাকলে বা কারোর কোনো অসুবিধা থাকলে আমি কনসিডার করব, এমওএসও কনসিডার করবে, কিন্তু একটা পলিসি থাকা উচিত। এখানেও অনেক কিছু ঘটে, আমি কিছু শুনতে পাই। আমি তো ফিল্ডে থাকা লোক। তা মুখ্যমন্ত্রী ছাড়া সব পদই আগে হয়ে গেছিল। লাস্ট মুখ্যমন্ত্রী ছিল, এটাও জনগণ দিয়ে দিয়েছে। এলওপি হয়েছি, ক্যাবিনেট মিনিস্টার হয়েছি, এমপি হয়েছি, এমএলএ হয়েছি, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হয়েছি, চেয়ারম্যান হয়েছি। আই স্টার্টেড মাই জার্নি 1988, 34 years I am on the ground.